নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। এখন দেশবাসী মনে হয় শুধুই ঘড়ির কাঁটা দেখছেন, আর কত ঘন্টা বাকি রয়েছে। কেন বলছি কথা? কারণ প্রত্যেকের নজর রয়েছে অযোধ্যার দিকে। অযোধ্যায় সেখানে কাউন্টডাউনটা শুরু হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। প্রায় 500 বছরের ইতিহাস, এবং ইতিহাসের সন্ধিক্ষণে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেশবাসী। আর এই রাম মন্দির নির্মাণের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই বাংলারও একটা যোগ রয়েছে। বাংলার একটা ওতপ্রোত যোগ রয়েছে রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে। যখন এই ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে পুরো দেশবাসী, তখন এই বাংলা থেকেই বাংলার বিষয় নিয়ে কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বসু। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। নমস্কার। দেখুন, এই যে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে একটা আন্দোলন, প্রায় 500 বছরের একটা আন্দোলন, সেই আন্দোলনের বলা যেতে পারে একটা সমাপতন হচ্ছে। এবারে রাম মন্দির নির্মাণ হচ্ছে, দেশবাসী প্রত্যেকেই সাক্ষী থাকতে চলেছেন একটা ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের। হ্যাঁ, সে তো বটেই, একটা নতুন যুগের সূচনা হচ্ছে। শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, এত মানুষের হৃদয়ের দেবতা। তা রাম মন্দির ওখানে তৈরি হোক, তার জন্য কত মানুষের প্রাণ বলিদান হয়েছে, এবং এতদিনের অপেক্ষার পরে সেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। তাই সেই হিসেবে বললে একটা নতুন যুগের সূচনা। আর এই নতুন যুগ, যে নতুন যুগের কথা বলছেন, এই নতুন যুগের সূচনার ক্ষেত্রে বাংলার নামটা তো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেখানকার আন্দোলনের সঙ্গে। নিশ্চয়ই। বাংলায় যখন 90 সালে অযোধ্যায় গুলি চলেছিল, সেই সময় বাংলার স্বয়ংসেবকদের প্রাণ গেছিল। রাম কোঠারি, শরৎ কোঠারি, দুই ভাই ওখানে তাদের প্রাণ বলিদান হয়েছিল। তারপর আসানসোলের অভয় বর্ণওয়াল, তার পায়ে গুলি লেগেছিল। সেই সময় একটা ভয়ানক পরিস্থিতি ছিল। অভয়কে এখানে নিয়ে আসার পরে একটা নার্সিংহোমে ভর্তি করাটাই, মানে একজন মানুষ, তাকে তো বাঁচানোটা একটা মানবিক কর্তব্য। সেই মানবিক কর্তব্যটাও তখনকার যারা এর বিরোধিতা করতেন তাদের মধ্যে ছিল না। তাকে একটা নার্সিংহোমে ভর্তি করাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। ঠিক তেমনই 2002 সালে তালদিতে পুলিশের গুলিতে রাম ভক্ত মারা যান তাপস হালদার। ওখানে গুলি লাগে, হসপিটালে ভর্তি হন মিল্টন মিস্ত্রি, আরও 3 জন। তাদেরকে খুবই গুরুতর অবস্থায় হাসপাতালে বাঙুর হসপিটালে ভর্তি ছিলেন। তো এত মানুষের যে ত্যাগ, এত মানুষ কষ্ট করেছেন ওখানে রামলালার মন্দির তৈরি হবে তার জন্যে। তা এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় বটেই। আর এটা তো আমাদের যে সময়টা আমরা দেখতে পেয়েছি সেই সময়টায় সত্যিই তাই। 500 বছর ধরে, মানে 1528 খ্রিস্টাব্দে যখন রাম মন্দির ভেঙে দিয়ে ওখানে মসজিদ তৈরি হলো, তারপর থেকেই মানুষ এটার বিভিন্ন সময়ে সময়ে এর সংগ্রাম করেছে। আপনি বলছেন যে বাংলার সঙ্গে যে যোগ রয়েছে, এই বিষয়টি কোথাও গিয়ে আমি অযোধ্যাতেও দেখতে পেয়েছি। অযোধ্যার অলিতে গলিতে সেখানে গিয়ে কোঠারি ভাইদের নামটা কিন্তু বারবার উঠে এসেছে। আমি নিজে সেখানে যে সেই জিনিসটি দেখেছি, এবং আমাদের সিনিয়র এডিটররা রয়েছেন সেখানেও তারা এই কোঠারি ভাইয়ের অস্তিত্ব বারবার করে কোথাও গিয়ে একটা টের পাচ্ছেন প্রত্যেকেই আমরা। কিন্তু তা সত্ত্বেও মনে হয় না যে বাংলা থেকে রামকে বারবার করে দূরে সরিয়ে রাখার একটা কোনো কারণে একটা সেই চেষ্টা? না, সেটা কোনো মানে নেই। ভগবান রামচন্দ্র আমাদের বাংলার জীবনের মধ্যে ছেয়ে আছেন। রবীন্দ্রনাথ বহুবার বলেছিলেন, রবীন্দ্রনাথের লেখার মধ্যেও আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বলতেন যে বাংলার একটা জাগরণ এসেছিল যখন কৃত্তিবাস রামায়ণ লিখেছিলেন। সেই সময়ে ধনী, দরিদ্র, মূর্খ, জ্ঞানী সব মানুষের মধ্যে একটা ভাব আন্দোলন হয়েছিল, এটা রবীন্দ্রনাথ বলেছেন। রবীন্দ্র সাহিত্যের মধ্যেও দেখবেন রাম অনেক জায়গায় জুড়ে আছেন। ঠিক তেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দের যে ভাব আন্দোলন, তার শুরুটা কিন্তু শ্রীরামকে নিয়ে। মানে যখন দেড়ে গ্রাম থেকে রামকৃষ্ণের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যে সাক্ষী দেবেন না জমিদারের হয়ে, দেড়ে গ্রাম থেকে কামারপুকুরে চলে এলেন। তখন আর কিছুই আনতে পারেননি, বাচ্চাদের নিয়ে এসেছিলেন, স্ত্রীকে নিয়ে এসেছিলেন, আর রঘুবীর, তাদের কুলদেবতা রঘুবীরের মূর্তিটাকে বুকে করে নিয়ে এসেছিলেন। তাই আমরা ভারতের নবজাগরণের কেন্দ্র ছিল বাংলা। বাংলার নবজাগরণের ক্ষেত্রে রামকৃষ্ণ বিবেকানন্দর ভাব আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
আর তার যে একেবারে সূচনাক্ষণটা সেখানেই রামচন্দ্র জড়িয়ে আছেন। তাই বাংলার সব কিছুর মধ্যেই রামচন্দ্র এবং রামের অস্তিত্ব সবসময় আছে। আর এই বাংলার সঙ্গে রামের আরও একটি যোগ রয়েছে, গুপ্তার ঘাট। আমাদের সিনিয়র এডিটর ময়ূকরঞ্জন ঘোষ তিনি আজ সেখানে গিয়েছিলেন। এই গুপ্তার ঘাটে বলা হয় যে রাম এখানে নাকি জল সমাধি নিয়েছিলেন, কথিত রয়েছে সেখানকার মানুষের বিশ্বাস। আর এই গুপ্তার ঘাটেই সেখানেই রয়েছে আরও একজনের সমাধি রয়েছে, গুমনামি বাবার সমাধি রয়েছে সেখানে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার যোগটা কি মনে হয় না যে আরও অনেকটা বেশি এই রামের সঙ্গে, অযোধ্যার সঙ্গে? দেখুন, এইটা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে স্বাধীন ভারতে যে আচরণ হয়েছে সেটা তো দুঃখজনক, তাতে কোনো সন্দেহ নেই। যে মুখার্জি কমিশনের রিপোর্টে কলকাতারও ঐতিহাসিকরা ছিলেন, গবেষকরা ছিলেন, যে মুখার্জি কমিশনের রিপোর্টে পরিষ্কার বলেছেন যে ওই রকম কোনো তাইহুকুতে বিমান দুর্ঘটনা হয়নি। তার 6 মাস আগেও হয়নি, 6 মাস পরেও হয়নি। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আইএনএ ট্রেজার, সেটা যিনি নিয়ে এসেছিলেন কোনো কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়া, তিনি পুরস্কৃত হয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ওখানে মারা গেছেন এটা যারা বলেছেন তারা পুরস্কৃত হয়েছেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় ছিলেন, কী ছিলেন, সে বিষয়ে সঠিক যুক্তি নির্ভর কথা বলেন। তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যদি সত্য সামনে উঠে আসে, তাহলে স্বাভাবিক কারণেই বাঙালির মনে তো একটা আনন্দ হবেই। আর সেটা যদি এইভাবে অযোধ্যা কেন্দ্রিক হয়ে ওঠে, সেটা গবেষকরা বলতে পারবেন যে এটা কতটা তথ্য নির্ভর, সেটা বলতে পারবেন গবেষকরা। একেবারে। আর তার মানে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, পুরো দেশবাসী একটা মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তো রয়েছে, তাই নাকি? একদম তাই। যদি সেটা ভাবেন, একটা খুব ইন্টারেস্টিং ঐতিহাসিক সময়ের হিসেব আমরা অনেক সময় এড়িয়ে চলে যাই বা চোখে পড়ে না। দেখুন, 1528 সালে যখন রাম মন্দির, মানে তখনকার রাম মন্দির, সম্ভবত তার আগেও এখনও রাম মন্দির ছিল, কিন্তু অনন্যচন্দ্রের যে সামন্ত রাজা, তার বানানো মন্দিরটা, কারণ ওখানে বিষ্ণুহরি যে শিলালিপি পাওয়া গেছে তাতে তার কার্বন 14 টেস্ট করা হয়েছে। তার কার্বন ডেটিংয়ে দেখা যাচ্ছে যে ওটা আরও আগে, মানে 1130-40 এরকম সাল নাগাদ। তারপরে তারও আগে হয়তো কোনো মন্দির ছিল, কিন্তু সেই সময় একটা মন্দির ওখানে তৈরি হয়েছিল এরকম মনে হয়। তা সেই পুরনো মন্দিরটা ভেঙে দিয়ে এত বছর পরে আবার নতুন করে মন্দির তৈরি হচ্ছে। কিন্তু 1528 সালের গোস্বামী তুলসীদাসের বয়স ছিল 17 বছর। আর তার জন্মস্থানটাও যেখানে উনি থাকতেন সেটাও কাছাকাছি ছিল। তা গোস্বামী তুলসীদাস বুঝলেন যে একটা জনজাগরণ করা দরকার। গোস্বামী তুলসীদাস তার সাপোর্ট পাওয়ার জন্যে উনি কাশিতে এলেন, যাতে তার তাত্ত্বিক যে সাপোর্ট, ওখানে পণ্ডিত মানুষরা আছেন, তারা সব পড়াশোনা করেন, তার তাত্ত্বিক সাপোর্ট পাওয়ার জন্য গোস্বামী তুলসীদাস কাশিতে এলেন। কিন্তু কাশিতে এসে প্রথমে গোস্বামী তুলসীদাস যে শ্লোক লিখছিলেন সেগুলো সংস্কৃতে লিখছিলেন। তারপরে যে চৌপাই আমরা এখন শুনি, সেই চৌপাই লিখছিলেন না, সংস্কৃতে শ্লোক লিখছিলেন। এবং এরকম কথিত আছে যে মানে প্রত্যেক দিন রাত্রে সেগুলো মুছে যেত। 7 দিন 8 দিন এরকম হওয়ার পরে তারপরে কাশী বিশ্বনাথ তাকে দেখা দিলেন, সঙ্গে মা পার্বতী। কাশী বিশ্বনাথ বললেন যে তুমি অবধি ভাষায়, মানে যেটা সাধারণ মানুষের ভাষা, সেই ভাষায় লেখো। এই সাধারণ মানুষের ভাষাটা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। এবং দেখুন, সারা ভারতবর্ষের যে ভাষাই হোক না কেন, আজকেও হনুমান চল্লিশা বাংলাভাষী কত মানুষ পড়েন, দক্ষিণ ভারতে পর্যন্ত হনুমান চল্লিশা পড়েন, মহারাষ্ট্রে পড়েন। তাই এত মানুষ, সাধারণ মানুষের সরল ভাষায় গোস্বামী তুলসীদাস লিখলেন। তার চোখের সামনে আগের মন্দিরটা ধ্বংস হয়েছে। তিনি দেখেছেন যে তাদের যে হৃদয়ের দেবতা, সেই হৃদয়ের দেবতাকে, তার যে পূজার স্থল, সেই পূজার স্থলটা ধ্বংস হয়ে গেল। তাই আন্দোলনের শুরুটা ভক্তি আন্দোলনের সঙ্গে যেটা সম্পৃক্ত, সেটা তখন থেকেই হয়েছে। বাংলাতেও তার হয়েছে, বাংলাতেও বিভিন্ন জায়গায় রামকথা, রামায়ণী কথা শোনানো হতো। তা
এটা বহুদিন ধরেই চলছে। সেটা মনে হয় 22শে জানুয়ারিতে আরো বেশি সেখান থেকেই হবে। অবশ্যই 22শে জানুয়ারি মানে যারা বহুদিন থেকে রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মনের মধ্যে একটা দৃঢ় প্রত্যয় ছিল যে একদিন না একদিন এই অন্যায়ের একটা প্রতিকার হবে, ওখানে একটা মন্দির অবশ্যই তৈরি হবে। কিন্তু দেখুন যে এই একটার পর একটা যুক্তি পাওয়া, কোর্ট যারা তথাকথিতভাবে সেই সময় ঐতিহাসিক কথা বলতেন, একটা কেন্দ্রীয় সরকারকে তারা কাগজ জমা দিয়েছিলেন, রাম জন্মভূমি টেম্পল, বাবরি মসজিদ, এ historian's report to the nation। রামশরণ শর্মা এবং DN ঝা এরকম চারজন ঐতিহাসিক দিয়েছিলেন। তা কোর্ট, এলাহাবাদ হাইকোর্ট বলেছে যে ওটার কোনো সারবত্তা নেই। সুপ্রিম কোর্ট দারুণ কথা বলেছেন, বলছে এটা ওনাদের ওপিনিয়ন হিসেবে মানা যেতে পারে, কিন্তু একটা এক্সপার্ট কমেন্টস, তার সঙ্গে তথ্য যুক্তি ঐতিহাসিক যে তথ্য থাকে সেরকম পায়নি কোর্ট। তাহলে দেখুন এত বছর ধরে যে দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে দূরত্ব কিন্তু এই তথাকথিত শিক্ষিত মানুষদের কথার জন্যে বেড়েছে। তা না হলে সুন্নি ওয়াকফ বোর্ড হয়তো উচ্চতর আদালতে যেত না। তারা হয়তো এটা মনে করেছেন যে এই শিক্ষিত মানুষেরা এই কথা বলছেন, কিন্তু আজকে দেখা গেছে যে এই মানুষেরা সত্যি কথা বলেননি। সেই যে রিপোর্টটা দিয়েছিলেন তারা, সেই রিপোর্টটা ঠিকঠাক ছিল না। এবং আরও একটা বিষয় হয়েছে যে ওই 2003 সালে যে ওই কানাডিয়ান এক্সপার্ট ওরা এসে ওই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার দিয়ে পুরো জায়গাটার ম্যাপিং করেছেন, তাতে পরিষ্কার দেখা গেছে যে তার তলায় একটা কোনো মন্দিরের স্ট্রাকচার আছে। তাই এই সব সত্য কোর্টের সামনে এসছে, সাধারণভাবে দেখেছে, এবং যে কোনো যুক্তি যারা যুক্তি মানেন তারা বুঝবেন যে হ্যাঁ, একটা উপাসনা স্থলকে ভেঙে তার উপরে আরেকটা উপাসনা স্থল করা হয়েছিল। আর এরকম একজনের, যেখানে কোটি কোটি মানুষের হৃদয়ের দেবতা, তা সেটা স্বাভাবিক কারণেই সব ভারতবাসী মনে করবেন যে এটা যথার্থ কাজ হয়েছে। এবং আমাদের জীবদ্দশায় এই ঘটনা ঘটছে, তাই আমরা খুব সৌভাগ্যবান যে ভগবান রামচন্দ্রের কৃপা, যে এত বছর ধরে যে গোস্বামী তুলসী দাস যে সাধনা, যে লড়াই শুরু করেছিলেন, এত বছরের লড়াইয়ের পরে, এত বলিদানের পরে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। একেবারে, আর সেটা মনে হয় আর কয়েকটা ঘন্টার অপেক্ষা রয়েছে, আর কয়েকটা ঘন্টা পরেই কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক, সেই মহেন্দ্রক্ষণের জন্যই এই মুহূর্তে পুরো দেশবাসী অপেক্ষা করছেন। এই মুহূর্তে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে বেশ কয়েকটা কাজ রয়েছে আপনাদের। রিপাবলিক বাংলার ফেসবুক পেজটা লাইক করে দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এর পাশাপাশি সব খবর সবার আগে দেখার জন্য একমাত্র নজর রাখুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।